কাকাবাবু, আপনাকে আর লুচি দেব? অরু, 4টে লুচি দিয়ে যা তো। যাই বৌদিমণি। আপনাকে আর একটু ছোলার ডাল দেবে? না, এ কি 4খানা কেন, 2খানা দিলেই তো হতো। আচ্ছা। এই শোনো শোনো, এনেছো যখন দিয়ে যাও, ওই কষ্ট করে না হয় খেয়েই নেবো। ছোলার ডাল নিতে পারতেন একটু। না না, আর দরকার নেই। শেষে বলবে কাকাবাবু এমন খেলেন যে আমাদেরই কম পড়ে গেল। আর তাছাড়া ধরো এসব হলো গিয়ে ওই বাঙালি খাওয়া দাওয়া, এই লুচি ডাল, তারপর ধরো গিয়ে এই রসগোল্লা। হ্যাঁ, আপনি নেবেন আর একটু ডাল? ডাল কিন্তু আছে। এই না, অরু, না। একটু ডাল দিয়ে যা তো। আরে এই যুগের বাঙালিদের মধ্যে এই সমস্ত সাবেকি খাওয়া দাওয়া প্রায় নেই বললেই চলে। এই ধরো এঁচড়ের ডালনা, তারপরে ধরো চিংড়ির মালাইকারি, ভাপা ইলিশ, আর তারপরে ধরো ওই ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ, এসব তো ওহ, এর নাম শুনলেই একেবারে জিভে জল চলে আসে, যাই বলো। আরো আছে ওই চুনো মাছের ঝাল, তারপরে ওই মুড়িঘণ্ট, আর ওই লাউ ডগা দিয়ে বড়ির ঝোল। তুই থাম তো। তবে কাকাবাবু, হ্যাঁ। আপনি যে নামগুলো বললেন না, এই সবগুলোই প্রায়ই এ বাড়িতে রান্না হয়। হ্যাঁ, আর একটা একদিন তুমি কি যেন রেঁধে খাইয়েছিলে বৌমা, ওই যে বাঙালি রান্না, ওই যে গো, ওই চিতল মাছ সেদ্ধ করে গোল গোল করে বড়ার মতো। ওহ, ফ্যান্টাস্টিক খেতে। ওহ, ওই রান্নাটাকে আমাদের দেশে বলে চিতল মাছের মুইঠা। আপনারা কি বলেন জানি না। যাই বলুন কাকাবাবু, এইসব খেতে কিন্তু আমরা, মানে এই বাঙালরাই আপনাদের শিখিয়েছি। এইটা আপনি ঠিক বলেছেন বৌদিমণি। এই দেশের লোকেরা না খেতে জানতো না খাওয়াতে জানতো। চুপ কর বেটা। খেতে আর খাওয়াতে দুই আমরা ভালোই জানতাম, তবে কি না রান্নার এত সব রকম ফের এত আমাদের জানা ছিল না। আর ওই পিঠে পুলি, তারপরে পাটিসাপটা, গোকুল পিঠে, মুগের পুলি, এসব আপনারা জানতেন। খেতেন তো খালি মালপো আর পায়েস। তা ঠিক। এখনকার ছেলে ছোকরাদের বুঝলে টেস্ট খুব খারাপ। কি সব খেতে হোটেল রেস্তোরাঁতে গিয়ে ভিড় জমায়, কি নাম, চাউমাউ, মোমো, ওই গরু শুয়োর কিছু আর বাদ রাখলে না। ওই সবই তো এখন লেটেস্ট ট্রেন্ড। সারাক্ষণ লোপা আর আশুর মুখে শুনছি বার্গার, পিৎজা, এইসব নাম। ঠিক বলেছেন বৌদিমণি। ওই আশুদা আমাকে একদিন খাইয়েছিল, ওই পিজা না কি যেন বলে, আমার বাবা একদম ভাল লাগেনি। ওই মাছের ঝোলার ভাতের ধারে কাছে অন্য কিছু নেই। এইসব মডার্ন বাঙালি পরিবারগুলো জানেন তো, নিজেদের বাড়িতে সব সাবেকি রান্না না করলেও মাঝে মাঝে অকেশনালি দল বেঁধে গিয়ে রেস্টুরেন্টে ওই ঝাল ঝোল অম্বল এসব খেয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, পেপারে পড়েছিলাম বটে। এইসব নতুন কি সমস্ত রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট তৈরি হচ্ছে সব, আর সেখানে নাকি সব বাবুরা ধুতি পাঞ্জাবি পরে কলা পাতার ওপরে সব খাবার দাবার সার্ভ করে। যত সব। ঠিক শুনেছেন, কিন্তু ওখানকার দাম জানেন তো? শুদ্ধ ওই মাছের ঝোল ভাত খেতেই পার হেড একটি 500 টাকার নোট আপনার পকেট থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, সে কি গো, সে তো আমার 1 মাসের বাজার খরচ।
এই কাগজ একটু দেন না, মানে ক্রিকেট লেয়ার ক্লিক্স একটু পড়ি। আর ক্রিকেট আবার অশান্তি শুরু হলো রে। নে ধর, কেশপুরের পর আবার গন্ডগোল আরম্ভ হয়েছে। এই নানুরে দেখ, 11টা লোক যে কি বিচ্ছিরি ভাবে মরেছে। এই পার্টি পলিটিক্স লইয়া গন্ডগোল না, এটা যে কবে থামবো তা বোধহয় আল্লাহই জানেন। এই দেখেন না, দুই পার্টির মধ্যে ডেড বডি লইয়া রেশারেশি। মানে এ কয় কি আমার 39 জন মারা গেছে, কি আর ও কয় কি আমার নাকি তার থেকে অনেক বেশি। না, এরা একটা জিনিস ভেবে দেখে না যে জাতি, ধর্ম, পার্টি, পলিটিক্স বা যে কোনো গ্রুপবাজি, আরে বাবা এগুলো বাদ দিয়ে যারা মারা যাচ্ছে তারা কারা? তারা তো মানুষ। আর এর থেকেও আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে যেই বা যারা মারছে তারাও মানুষ। আজকে একটা পার্টি আছে, কালকে আরেকটা পার্টি আসবে, তো এর মাঝখানে বেকার তোরা মারামারি কাটাকাটি। না অগুন না, সেন্স থাকলে এই সমস্ত তো হইতো না। সব কিছু না কেমন যেন একটা ঘোরের মধ্যে চলতেছে। আমি ভাবি মাঝে মাঝে এই গ্রামের মধ্যে এত অস্ত্র আসলো কেমন কইরা? না না, ওটা তো টাকা ছড়ালেই পাওয়া যায়, কারণ বেআইনি অস্ত্রের তো আর কোনো অভাব নেই। হ্যাঁ, এইটা ঠিক বলেছেন দাদাবাবু। 100 টাকা দিলেই এই চোরা বাজারে এখন বন্দুক মেলে। এই যে দেশে চোরাপথে অস্ত্র। ওরে বাবা, তো এর মধ্যে তোমার হাত আছে, এ তো ডেঞ্জারাস ব্যাপার। না 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 না, হাত নয়, মাথাটা। আসলে ওর গেম প্ল্যানটা তো আমারই দেওয়া। ইস, আপনি তো তাহলে হইলেন কি দেশদ্রোহী? ছি ছি ছি। এই কিন্তু না 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 না, ঠিক জিনিসটা এইভাবে নিসনি। না না, শোন, আসলে কি জানিস, এই যে বৈজ্ঞানিকরা একের পর এক আবিষ্কার করে চলেছে না, যেমন ধর পরমাণু শক্তি, এ তো বিজ্ঞানের অগ্রগতির দান, ডিপেন্ড করে ব্যবহারের ওপর। মানে তুমি বলতে চাইছো যে গেম প্ল্যানটা তুমিই করেছিলে দেশের ভালোর জন্যে, কিন্তু দেশের মানুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে ব্যাপারটাকে পুরোপুরি মিসইউজ করেছে নিজেদের স্বার্থে, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন দাদাবাবু। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হবার পরে আমার হাতে প্রচুর অস্ত্র এসে গেল। আমি সেই অস্ত্র নিয়ে একটা দোকান খুলে বসলাম। কোথায় দোকান খুলেন কাকু? আপনার এই বাড়ির পাশে? না না, চুপি চুপি তোকে বলি, এই দোকানটা আমি খুলেছিলাম, অস্ত্রের দোকান তো, ইল্লিগ্যাল। দোকানটা খুলেছিলাম মধ্যপ্রাচ্যে। বাবা, সুদূর মধ্যপ্রাচ্যে তুমি কমিউনিকেট করতে কেমন করে? ও, তোমার এই ফাইটার প্লেনটা চেপে নিশ্চয়ই? প্রথম দিকে তাই করেছিলাম, কিন্তু মেনটেনেন্সের চাপে প্লেনটা বেচে দিলুম। আমার দোকানে যে লোকটাকে কর্মচারী হিসেবে রেখেছিলাম না, সে হচ্ছে মধ্যপ্রাচ্যের লোক, মানে খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। কিন্তু কপালের এমনই গেরো যে সেবাটা বেইমানি করলো। নইলে ওই দোকান যদি আমার থাকতো, আজকে পৃথিবীর সমস্ত জায়গায় অস্ত্র সাপ্লাই করতে পারতুম, অবশ্য ভালো কাজের জন্য। কেন, আপনার তো অসীম ক্ষমতা, অনেক বড় বড় লোকের লগে উঠা বসা, তা আপনারা সাহায্য করতে পারলেন না? হা, চেষ্টা কি আর করিনি রে, কিন্তু ততদিনে ওই লোকটা সারা বিশ্ব সাহায্য করে বেড়াচ্ছে। আজ যদি আমার ওই দোকান থাকতো, তাহলে কি এই গোবিন্দপুরে পচে মরতে আসতাম? জমলদার, হ্যাঁ? তোমার এই দোকানের কর্মচারীর নামটা কি একটু বলো তো? ভাবগতিক দেখে তো মনে হচ্ছে যে সে একটা বেশ কেউকেটা লোক ছিল। খুব গোপনীয় কথা, কাউকে বলা যাবে না, একদম চুপি চুপি, ঠিক আছে? সেই লোকটা হচ্ছে ওসামা বিন লাদেন। আইন বলে বন্দুক পিস্তল রাখতে লাইসেন্স লাগবে। উন্নত দেশে অবশ্য আগ্নেয়াস্ত্র আর 5টা পণ্যের মতো টাকা থাকলেই কেনা যায়। গ্লোবালাইজেশনের যুগে আমরাও ওই পথেই হাঁটছি। খোলা বাজারে প্রায় প্রকাশ্যে যখন ইচ্ছে মতো অস্ত্রশস্ত্র কেনা যায়, তখন লাইসেন্সের ঝামেলায় আর যাওয়া কেন? বিপদে পড়েছে শতাব্দী প্রাচীন বন্দুকের দোকান। যে শিকারের জন্য আগে লোকে এসব কিনত, তাও নিষিদ্ধ হয়েছে বহু বছর আগে। বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখা স্ট্যাটাস সিম্বল বলেও মনে করা হতো। সেটা আজও হয় না তা নয়, তবে এ যুগে স্ট্যাটাস শুধু বন্দুকে নয়। তবে যাদের গোলাগুলি অস্ত্রশস্ত্র নিয়মিত দরকার, তারা যদি লাইসেন্সের ধারী ধারত, তবে কেশপুর সবং পিংলায় এমন রক্তের স্রোত কেন? আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আশুতোষ দা অ্যান্ড কোম্পানি। এর প্রতিষ্ঠা হয়েছিল আমরা যা জানি 1846 সালে। তো সেই সময় থেকে প্রথমে এর প্রতিষ্ঠা করেন আমাদের এনসি দা, নরসিংহচন্দ্র দা, তারপরে আশুতোষ দা তার ছেলে, মানে আমার দাদু হন আর কি। তো সেই নাম অনুসারে আশুতোষ দা অ্যান্ড কোম্পানি 1846 সাল থেকে চলছে। যদিও এইটা আগে ছিল চাঁদনিতে, তারপরে প্রায় 75-80 বছর আগে এইখানে দোকানটাকে শিফট করে নিয়ে আসা।
সেই সময় থেকেই আমাদের এই আগ্নেয়াস্ত্রর কারবার করছি আমরা, প্রায় 5th জেনারেশন হলো। আগেকার দিনে তো রাজা মহারাজাদের সময়তে ওনারা শিকার করতেন, তখন শিকার খোলাও ছিল। আর তাছাড়া রাজা মহারাজাদের তো নিজস্ব গার্ড ছিল, তাদের জন্যে বন্দুকের ব্যবহার করা হতো, তারা বন্দুক কিনতেন আমাদের কাছ থেকে। সেলফ প্রোটেকশনের জন্য ওয়েপেন বিক্রি হতো, সেটা ইন্ডিভিজুয়াল লাইসেন্সিকে লাইসেন্স দেওয়া হতো, তারা লাইসেন্স নিয়ে ওয়েপেন কিনতে আসতো। সেই প্রথাই এখনও আছে, তবে এখন শিকারটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন যা বিক্রি হয় সমস্ত সেলফ প্রোটেকশনের জন্য। যদি কলকাতায় কেউ ওয়েপেন কিনতে চায় তাহলে এখানে কমিশনার অফ পুলিশের ডিপার্টমেন্ট থেকে তাকে লাইসেন্স ইস্যু করা হয়। সেই লাইসেন্স নিয়ে তারা এখানে এলে দেখালে আমরা তাকে ওয়েপেন বিক্রি করতে পারি। ইন্ডিভিজুয়াল লোকে যারা কেনে তারা সবাই লাইসেন্স বের করে নিয়ে আসে। যারা গ্রামের দিকে থাকে, যে ডিএমের আন্ডারে পড়ে সেই ডিএমের কাছ থেকে লাইসেন্স ইস্যু করে তারা পায়, সেই লাইসেন্স নিয়ে এসে ওয়েপেন কিনতে আসে। আর যারা শহরে থাকে, কমিশনার অফ পুলিশ অথবা ডেপুটি কমিশনার অফ পুলিশ যেরকম আওতায় পড়ে সেই রকমভাবে লাইসেন্স তারা নিয়ে আসে। আমাদের তো মেন কাস্টমাররাই ছিলেন রাজা মহারাজা, ময়ূরভঞ্জের রাজা, বর্ধমানের রাজা, তারপরে আপনার মালদার, জলপাইগুড়ি, মোটামুটি সব রাজারাই আমাদের কাছে আসতেন। সমস্ত জমিদার রাজারা আমাদের কাস্টমার ছিলেন। একটা ফর্ম পাওয়া যায় কমিশনার অফ পুলিশ অফিসে অথবা ডিএম অফিসে, সেই ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা করতে হয় সেই অফিসে। জমা করার পরে সেটা পুলিশ এনকোয়ারি হয়, আর কি পারপাসে ওর ওয়েপেনটা দরকার সেটাও একটা ক্ল্যারিফিকেশান দিতে হয় যে আমি কেন ওয়েপেনটা নিতে চাইছি। তারপরে পুলিশ যদি মনে করে ফিট তখন ওকে মানে কনসেন্ট দেয়, সেই কনসেন্টের ওপরে ডিএম অফিস অথবা কমিশনার অফ পুলিশ অফিস থেকে লাইসেন্স পেয়ে যায় তারা। লাইসেন্স ইদানিংকালে তো ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় দেওয়া হয় না, অলমোস্ট বন্ধ। বিশেষ করে কলকাতা থেকে তো দেওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। এমনি কার্ট্রিজ ফার্ট্রিজ কেনারও পারমিট টারমিট দেওয়া অলমোস্ট স্টপ। 165-70 বছরের গুডউইল আছে, আর রোজ রোজ তো আর বন্দুকের দোকান গজিয়ে উঠছে না, এটা একটা সেমি মনোপলিস্টিক ট্রেড। তো তার ভেতরে যেটুকু লাইসেন্স বেরোচ্ছে তাদেরকে এই সীমিত কয়েকটা দোকান আছে সারা পশ্চিমবঙ্গে, সেই দোকানে আসতেই হবে এবং তারা আসছে। সেল পড়ে গেছে, দোকানের অবস্থা খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা দোকানদারই আমরা চেষ্টা করছি অন্য অন্য বিজনেসে কীভাবে শিফট করে যেতে হয়। আমরা অলরেডি একটা ওই ট্যুরিং বিজনেসে যাবার চেষ্টা করছি। ধরুন ওই হোটেল বুকিং, তারপরে নিজস্ব একটা গেস্ট হাউস একটা জায়গায় করেছি ছোটোখাটো। তারপর আরও চেষ্টা করছি কিছু এজেন্সি লাইন টাইন নিয়ে যদি কিছু করা যায়, কারণ এই ট্রেডটা এইভাবে আর কিছুদিন চললে আলটিমেটলি একে বন্ধই করে দিতে হবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এই সমস্ত মেয়ে হয়ে আর হারিয়ে গিয়ে কাজ নেই। বারে আশ্চর্য, আমি তো মনে মনে হারিয়ে যাওয়ার কথা বলেছি। ওরে বাবা, সেটা তো আরো ভীষণ, মনে মনে হারিয়ে যাওয়া। কেন ভীষণ কেন? এটা তো ভেরি সিম্পল ব্যাপার। মনে মনে হারিয়ে যাওয়ার তো কোনো ঝুট ঝামেলাই নেই। নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে যেখানে খুশি গেলেই হলো। দেখ দিদি, ওই মনে মনে হারিয়ে যাবার অধিকার কিন্তু মেয়েদের নেই। মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন শক্ত করে মনটাকে বাঁধবার চেষ্টা কর। ওই ক্ষণে ক্ষণে আর মনে মনে হারিয়ে যাওয়া আমাদের নিষেধ। বাবা ঠাম্মা, তুমি না কথায় কথায় খালি মেয়েদের ব্রত কথা খুলে বসো। আমি তো জাস্ট গান গাইছিলাম, তোমার এত আপত্তি? গানে আমার আপত্তি নয় রে দিদি, গানে আমার আপত্তি নয়। আর গান তো মানুষের প্রাণের কাছাকাছি থাকে। আর দেখ, আমার নিজের সম্পত্তি যদি কিছু থাকে তাহলে সে হচ্ছে ওই গান। কিন্তু গলা ছেড়ে তো গাইতে পারি না, ওই মনে মনেই গুনগুন করি। আমাদের বড় মার যা গানের গলা ছিল না, ঠিকঠাক তালিম পেলে সেই যে একবার বহুকাল আগে। থাক থাক, আর তোমাকে স্মৃতির চারণা করতে হবে না। মানে এই বলছিলাম আর কি, এই লোপা দিদিমণিও কিন্তু ভালো গান হতো জানেন। তাছাড়া আপনি তো আছেনই। তারপর দাদাবাবুর গানের গলাটা কিন্তু খুব খাসা। বৌদিমণি এমনকি বড়বাবু পর্যন্ত ভালো গান করেন। হ্যাঁ অমল কাকু, হ্যাঁ তুমি তো
মাঝে মাঝে বেশ গান গাওয়ার চেষ্টা করো, তাই না? হ্যাঁ। যদিও সেটা গান আর হয়ে ওঠে না, যাকে সেটা তো ডিফারেন্ট ব্যাপার। হ্যাঁ, সেদিক থেকে তো অমল আমাদের রেহাই দিয়েছে। না মানে কি জানেন বড় মা, আমার এক পিসিমা খুব বড় গাইয়ে ছিলেন। বেসিক্যালি অবশ্য উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তা ছোটবেলা থেকে তো আমিও গানের প্রতি খুব আকৃষ্ট ছিলাম। তা এইটা উনি লক্ষ্য করে আমাকে অনেক দিন গান শেখানোর চেষ্টা করেছিলেন। তাই? তারপর কি হলো অমল কাকু? ওনার চেষ্টা সফল হলো? এটা কিন্তু বুঝলি, এটা কিন্তু কোনো গল্প কথা নয়, আমার জীবনের এক বড় দুঃখের অধ্যায়। চিরজীবন আমি গাইতে চেয়েছি, কিন্তু গলা দিয়ে এক অদ্ভুত আওয়াজ বেরোতো, যেটাকে ঠিক গান বলা যায় না। ও, তার মানে তোমার পিসিমা ওই গাধা পিটিয়ে মানুষ করবার চেষ্টা করেছিলেন? না বড় মা, না, আমি তো রবীন্দ্রসঙ্গীত শিখতে গিয়েছিলাম, কিন্তু উচ্চারণেই আটকে গেলাম। উচ্চারণ মানে? গানের তো কথা সুর অমল কাকু, উচ্চারণটা আবার কি? মানে কথা ও সুর তো এই দুটো তো রবীন্দ্রনাথ দিয়েই গিয়েছেন। এরা সৃষ্টি করেছে এক বিশেষ উচ্চারণ স্টাইল, সে এক বিরল উচ্চারণ পদ্ধতি, যেটা আমি কণ্ঠস্থ করতে পারলুম না। ইস, কি দুঃখের কথা অমল। হ্যাঁ? তার মানে তোমার রবীন্দ্রসঙ্গীত শেখা হলো না? না। লোপা, তুই একবার ভেবে দেখ, অমল যদি রবীন্দ্রসঙ্গীত শিখতো তাহলে সেই গান তো আমাদের শুনতে হতো। আপনি এই সমসাময়িক কালে একজন বিরল শিল্পী, যিনি শুধুমাত্র প্রফেশনালি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই গেয়ে যাচ্ছেন। আপনার সমসাময়িক যারা আছেন তারা সমস্ত রকম দিকে, ধর্ম থেকে জিরাফে, সমস্ত কিছুতেই টুকরো টুকরো করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আপনি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত কি নিরাপদ জায়গা আপনার কাছে বলেই থাকছেন? না, একটা একটুখানি ক্ল্যারিফাই করি। আমার সমসাময়িক যারা, ধরুন তাদের মধ্যে অভিরূপ ঘোটাকুর্তা, সংঘমিত্রা গুপ্ত, এরা কিন্তু অন্যান্য গান খুব একটা বেশি গান না, না। আমি বলছি স্বাগতা লক্ষ্মী। হ্যাঁ, এরা আমার থেকে অনেক ছোট যদি বয়সের দিকে বলে। না, আমি বলছি কন্টেম্পোরারি। হ্যাঁ, এখনো হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই। সেই পিরিয়ডে আছেন, তো হ্যাঁ। এরা অনেক ধরনের কাজ করছেন, আপনি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতে নিজেকে বদ্ধ রেখেছেন কেন? আমি বদ্ধ রেখেছি মানে এমনি অন্য গান যে আমি গাই না তা নয়, আমি কিন্তু সব গানই একটু একটু গাই, গুনগুন তো করি। তাছাড়া মানে ইংরেজি, হিন্দি সিনেমার গান, আধুনিক গান যদি আমার কানে ভালো লাগে, যে কোনো গানে আমি গাই। কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা মানে এটা আমার কাছে একটা নিঃশ্বাস নেবার মতন জিনিস। অনেকটা মানে নিঃশ্বাসটা যেরকম আমরা ধরেই নিই যে আমি নিঃশ্বাস নেবো, এর বাইরে আর কিছু হতে পারে না, এরকম আমার ছোট থেকেই আসলে শান্তিনিকেতনে জন্মানো, বড় হওয়া, এটার জন্য রবীন্দ্রসঙ্গীত আমার রক্তের মধ্যে এমন মিশে গেছে যে এটাই আমার কাছে অত্যন্ত স্বাভাবিক মনে হয় যে এটাই তো আমি গাইবো, এর বাইরে আর কেন এটা কিছু তো গাইবো। গাইবেনই, এছাড়াও যে অন্য কোনো গানের গাওয়ার সুযোগ আছে বলে আপনার মনে হয় না? অন্য ধরনের গান গাওয়ার সুযোগ আপনার কাছে আছে? তা হয়তো আছে, তবে একেবারে গাইনি কথাটা ভুল হবে বলে, কেন আমার নিজের দল আছে বৈকালী বলে, আমরা কিন্তু অনেক অনুষ্ঠান এদিক ওদিক করেছি। খানিকটা একটু সংকোচের সঙ্গেই বলছি, মানে তার কারণ আমার একটু একটু সংকোচ আছে আসলে অন্য গান গাইলে কেমন হবে সেই নিয়ে, মানে ভয় আছে একটু আছে। মানে আমি আধুনিক গানও কিন্তু করেছি, মানে আমি যেতে দাও আমায় ডেকো না, আমি একলাও গেয়েছি অনুষ্ঠানে। না, কিন্তু প্রফেশনালি রেকর্ড পাবলিশ না না, তাছাড়া ধরুন বাংলা ফোক, তারপরে গণসঙ্গীত, সবই গেয়েছি অনুষ্ঠানে, দেশাত্মবোধক তো বটেই নানান ধরনের, কিন্তু কখনো রেকর্ড করার কথা আমার মাথাতে আসেনি। প্লেব্যাক সিঙ্গিং এর অফার আসেনি কখনো আপনাকে, মানে রবীন্দ্রসঙ্গীতের বাইরে? না, রবীন্দ্রসঙ্গীতের বাইরে কেন, রবীন্দ্রসঙ্গীতেই খালি একবার প্লেব্যাক করেছি, সেও একটি বিদেশি, মানে বিদেশে পরিচালিত বাংলা সিনেমার জন্য। আমি কোনোদিন এখানে কোনো প্লেব্যাক করিনি। এখানে করেননি কোনো? এইখানের কোনো মানে চটুল গান যেটা আপনার মনে খুব ধরেছে, এরকম কোনো গান আছে কি আপনার প্রিয়? প্রিয় আধুনিক গান কি? প্রিয় আধুনিক আমার বেশিরভাগ সলিলদার কম্পোজিশন গুলো খুব ভালো লাগে। একটু যদি কোনো একটা গান শোনান, কারণ আমাদের দর্শকরা কখনো প্রমিতা মল্লিকের কাছে আধুনিক গান শোনার তাদের সৌভাগ্য হয়নি, যে তারা যদি আজ শুনতে পারে। রবীন্দ্রনাথের গানের এতটাই প্রভাব যে আপনি যখন হিন্দিও গাইছেন সেটাকেও রাবীন্দ্রিক ঢঙে গাইতে পছন্দ করেন? এটা না, একদম পছন্দ করি না। আমি নিজে বাজাতে যদি হয়, মানে আমার সঙ্গে যদি একটু অন্য জিনিস বাজেটা যে, তাহলে কিন্তু আমি একটু অন্যরকম ভাবে গাই। এরকম কোনো মানে ফুট ট্যাপিং নাম্বার গান না, আশা ভোসলের এরকম ধরনের গান? ফুট ট্যাপিংও গাই, আমার আসলে হঠাৎ করে বললে আমার ঠিক ওরকম মনে পড়তে চায় না। নিশ্চয়ই নানান ধরনের তো গান গেয়েছি, ধরুন তার মধ্যে
তবে একটু আমি দেখেছি যে আমার একটু সিরিয়াস গান যেন বেশি ভালো লাগে গাইতে। ধরুন শ্যামল বরণীয় কন্যাটো না, এরকম এগুলো তো যথেষ্ট রিদমিক, কিন্তু একটা কোথাও সিরিয়াস বোধহয় একটা টোন রয়েছে গানটার মধ্যে, এই গানগুলো আমার বেশি ভালো লাগে। লাইট হার্টেড গান গাওয়ার জায়গায় কিন্তু সেটাতে তো একটা বিশেষ শৈলী প্রয়োজন হয়। লাইট হার্টেড গান মানে ধরুন আশা ভোসলের ভার্সেটালিটি সম্পর্কে তো কোনো সন্দেহ থাকা উচিত না। কোনো সন্দেহ নেই, আমারও নেই। তো সেই ধরনের গান গাইতে ইচ্ছে করে না? করেনি বলবো না, করেছে, গেছি অনেক, মানে ধরুন ওই না বাথরুম সিঙ্গার হিসেবে স্নান করার সময় এরকম একদম বাঁধনহীন কি রকম গান পছন্দ তখন? ওই যেটা আপনি বলছেন যে রিদমের গান আমার খুব ভালো লাগে, যেমন পাগলা হওয়ার ইনফ্যাক্ট আমার খুব পছন্দসই গান, কারণ ওটা বেশ একটা ছন্দ ভালো রয়েছে, বা এই ভালো কইরা বাজান গোদতারা, কি সোহাগ চাঁদ বদনী, এইসব গানগুলো আমার খুবই ভালো লাগে। ইভেন সাধের লাউ বানালো আমার বৈরাগী, তাও ভালো লাগে। আচ্ছা, রবীন্দ্রনাথের গান যারা গান সাধারণভাবে একটা অভিযোগ থাকে যে তাদের বাচিকটা ভীষণ আর্টিফিশিয়াল, সাধারণভাবে যেরকম আমরা সাধারণভাবে কথা বলি সেরকম না, তাতে বিশেষ উচ্চারণ এই ধরনের ভাবে গান গাওয়া হয়। আমার অনুষ্ঠানে কিছুদিন আগে পল্লব কীর্তনিয়া এসেছিলেন, তিনি বলছিলেন যে অধিকাংশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এই দোষে দুষ্ট। আপনিও কি সে দোষে দুষ্ট? আপনি তো আমার গান প্রথমে শুনলেন, আপনার কি মনে হলো সেটা বলুন। আমার মনে হলো আপনি খানিকটা দুষ্ট। খানিকটা দুষ্ট যেরকম কি? একটা আমাকে একটা উচ্চারণ বলুন যে যেটা যদি গান আমি একটু উদাহরণ দিতে পারি। এই জিনিসটা আছে সে, এগুলো কিন্তু আমরা যখন উচ্চারণ করি অনেক স্পষ্ট, অনেক টাং টাং করে লাগে, কিন্তু যে মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় তখন কিন্তু সে আছে সে এই রকম উচ্চারণ। তাহলে আমার ওই ছটা কিন্তু এমনি তো, কারণ আমি ওটাকে মানে শান্তিনিকেতনে বড় হয়ে ওঠার বোধহয় সাবকনশিয়াস প্রভাবে কি ওটা তৈরি হয়ে যায়, বা রবীন্দ্রসঙ্গীত যেহেতু ওইভাবেই শেখানো হয়। আমি আপনার সঙ্গে একটু এগ্রি করছি না, কেন আমাদের কখনো বলা হয়নি যে দাঁত চেপে মুখ বন্ধ করে গাইবে, মানে ইনফ্যাক্ট আমি তো একটু বেশি হাঁ করেই গাই গান। হতে পারে যে আমার উচ্চারণটাই হয়তো খারাপ, সেটা হতে পারে। না, উচ্চারণটা খারাপ না, ওটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতের একটা বিশিষ্ট বাচিক তৈরি হয়ে গেছে। আপনি কি সেটা সমর্থন করেন সেই বাচিক? আমি আসলে আমি নিজে এটা বিষয়ে কনসিয়াস নই, তাই জন্য আমি সমর্থন করতে পারছি না আর কি, কেননা আমি নিজে কখনো কনসিয়াসলি করি না তো উচ্চারণটা। আমার এমন হয়ে থাকতে পারে যে আমার উচ্চারণটা খারাপ, তাই জন্য সেটা গানের মধ্যে খারাপ নয়, না, উচ্চারণটা বিশেষ রবীন্দ্রিক উচ্চারণ, ওইটাই বৈশিষ্ট্য। যেরকম দেখুন একটা ঘরানা থাকে, একটা গায়কী থাকে, সেইটা। তবে হ্যাঁ, এটা যেটা ঘরানার কথা বলেছেন, এটা কিন্তু আমি দেখেছি যে শান্তিনিকেতনের একটা ঘরানা আছে, সেটা বললে হবে না যে নেই, আছে। সেটার জন্যই কি মানে রবীন্দ্রনাথের গানটা ওই বিশেষ একটা ধরনের গাওয়া হয়। মানে ধরুন এইটার এক্সেপশন যে যখন জর্জ বিশ্বাস রবীন্দ্রসঙ্গীত গান, সেইটার সঙ্গে যখন শান্তিনিকেতনের কোনো শান্তিনিকেতনে বড় হয়ে ওঠা কোনো শিল্পী গান, তার মধ্যে তো একটা পার্থক্য আছে না, সব সময় তো নয়। আমার তো দেবব্রত বিশ্বাসের বহু গানই আমাদের মানে মনে হয় একই, আমরা ওরকম ধরনের করেই গাই, এটা আমার কখনো মনে হয়নি। বরং কলকাতার অনেক, কোনো জায়গার নাম করব না, বিশেষ কয়েকটি প্রতিষ্ঠানের গানের তাদের শুনলেই বোঝা যায় যে তারা সেই স্কুলের, তাদের একটা দাঁত চেপে বলবার একটা প্রবণতা দেখা যায়, কিন্তু আমাদের ঠিক আমি এটা খেয়াল করিনি, বরং আমাদের একটু বেশি খোলামেলা গায়ক। আচ্ছা, গায়কী হিসেবে আপনার কোনটা বেশি প্রিয়, কণিকা বন্দ্যোপাধ্যায় না সুচিত্রা মিত্র? আমার দুটোর মিশ্রণ সব থেকে প্রিয়, কেননা ধরুন টপ্পা গানে বা ঠান্ডা মেজাজের যে গানগুলো, অনেক সফট যে গানগুলো, তাতে যেই ধরনের কাজগুলো কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেগুলো আসতো, যে মিষ্টতা, সেটার সঙ্গে এই দৃপ্ত বোল্ড জিনিসটা যে গানে, কিছু কিছু গানে তো সেটা ডিমান্ড করে, এই দুটো মেশাতে পারলেই সব থেকে। আমি একটা গান উদাহরণস্বরূপ আপনাকে বলছি, রোদন বরাহে বসন্ত, দুজন শিল্পী রেকর্ড করেছেন, কার আপনার বেশি প্রিয় রোদন বরাহে বসন্ত? আমার বেশি প্রিয় সুচিত্রা মিত্র। আমি কিন্তু গান মানে শিখেছি সেভাবে, কিন্তু সুচিত্রাদির কাছে শিখিনি, মোহরদির কাছে শিখেছি, কিন্তু তাহলেও আমার মনে হয় গানের ভাবটা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে সুচিত্রা মিত্রর গানে। চিত্রাঙ্গদায় কোন চরিত্রটা আপনার বেশি প্রিয়, কুরুপা না সুরূপা? কুরুপা। কুরুপার কোন গান আপনার সব থেকে প্রিয়? আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। আপনি ফেমিনিস্ট বলে আপনার বেশি ভালো লাগে? কিছুটা। আমি ফেমিনিস্ট অবশ্যই। কেন ফেমিনিস্ট? আমি ফেমিনিস্ট বিভিন্ন কারণে, তার মধ্যে একটা হচ্ছে যে আমি শান্তিনিকেতনে কিন্তু একটা ফেমিনিস্ট ছিলাম না, কারণ আমি ওখানে খুব জেন্ডারের বায়াসটা আমি দেখিনি, সত্যি কথা বলতে কি। কলকাতা আসার পর অনেক ক্ষেত্রেই আমাকে কনস্ট্যান্টলি শুনতে হতো যে তুমি
এটা মেয়েরা এটা করে না, মেয়েরা সেটা করে না, মানে সব সময় একটা নিজের এটা কি মল্লিক বাড়ির বউ বলে কি আপনার আরো বেশি এটাও মনে হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমি তো ভীষণ অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছে, এটাও কারণ ওখানেও আমার নিজের জায়গাটাকে বেশ লড়াই করে করে নিতে হয়েছে। এখন আমি খুব খুশি, এখন আমি মানে মানে আর আপনাকে আমার কি কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি যে মল্লিক বাড়ির বউ হয়ে আপনি পারফর্মিং আর্টিস্ট হয়েছেন? না, এটা সেটা কিন্তু একদম হয়নি, সেটা একদম হয়নি। মল্লিক বাড়ির আমি যখন বিয়ে করেছি তখন আমাদের দুটো মানে সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড দুটো একেবারেই আলাদা, সব দিক থেকেই আলাদা আমাদের দুই বাড়ির, কিন্তু ওই বাড়ির একটা অসম্ভব উদারতা মানুষদের মধ্যে আছে, এক নম্বর। দ্বিতীয়ত তারা সকলে ভীষণ সংস্কৃতি মনস্ক। আমি এইটাও বলবো যে সমস্তক্ষণ মারপিট করে গান বাজনা করা যায় না, কাজে আমি যদি সেই সাহায্য, সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই সাপোর্ট না পেতাম তাহলে আমার কিন্তু খুব কষ্ট হতো গানটা করে যাওয়া, করতাম হয়তো কিন্তু একটা কষ্ট হতো। ওই মানে সেই সাপোর্টটা কি হাজবেন্ডের কাছ থেকে এসেছিল? না, শুধু হাজবেন্ড কেন বলবো, আমার শাশুড়ি, আমার শ্বশুর, খুড়শ্বশুর, খুড়শাশুড়ি, আমাদের বাড়িতে 100 লোক থাকে। সামাজিক এই বৈবাহিক বন্ধনে থাকার মধ্যে কি সদর্থে ফেমিনিস্ট হওয়া যায় বলে আপনার মনে হয়? নিশ্চয়ই যায়। কিরকম করে? আমি আপনাকে তো নিশ্চয়ই এই সোশ্যাল ক্যাটাগরিজ, এই যে সোশ্যাল শৃঙ্খল যেগুলো আছে সেগুলো মেনে তো আপনাকে চলতে হয়। আপনি তো ইউ ক্যানট আপসেট দ্য অ্যাপল কার্ট। আপনি তো শ্বশুর শাশুড়ি, খুড়শ্বশুর, দেওর ইত্যাদির মধ্যে। হ্যাঁ, তাতে ফেমিনিজমের কথা এখানে আসছে কেন? এখানে হচ্ছে যে কোনো সোশ্যাল হিউম্যান বিইং এরই তো তাই। আপনি তো ছেলে, ফেমিনিস্ট হলে ফেমিনিজম কি সদর্থে সেখানে লালিত হতে পারে এই এত সোশ্যাল বন্ডেজের মধ্যে? হ্যাঁ, আমি এখানে ঠিক আমি ফেমিনিজমটাকে আমার কাছে না, আমি ওটাকে আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বলি। আমি ওটাকে হিউম্যান মানে টোটাল একটা হিউম্যান বিইং হিসেবে যে আমার ডেভেলপমেন্টটা সেই হিসেবে দেখছি। সেটা যেরকম একজন ছেলের পক্ষেও যে একটা জয়েন্ট ফ্যামিলিতে তার সমস্ত রকম বন্ডের মধ্যে থেকেও তার বেড়ে ওঠা সম্ভব, সেরকম আমারও মনে হয় যে আমার মানে একটি মেয়ের পক্ষেও সেরকমভাবেই বেড়ে ওঠা সম্ভব। না, সেই অর্থে কিন্তু ছেলেটাও কিন্তু ওই যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম binds you in a certain structure, যেখান থেকে কিন্তু স্বতঃস্ফূর্ত ফেমিনিজম মানে আমরা এখানে কি বলছি, স্বাধীন চেতা মানুষ, সেটা সেই অর্থে ম্যাসকুলিনিজম বলে কোনো ইজম নেই, কিন্তু জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে থাকলে কিন্তু ফেমিনিজম ম্যাসকুলিনিজম দুটোই চাপা পড়ে যায়। ধরুন আমি এই অসংখ্য বন্ধন মাঝে কোনো মুক্তির স্বাদ কি পাওয়া যায়? ধরুন এই যে আমি সকালবেলা আমি ধরেই নিই যে আমার যখন মেয়েরা কলেজে যাবে কি চাকরি করতে যাবে কি আমার বাড়ির অন্যান্যরা কোনো কাজে যাবেন, আমার কিছু কিছু এই জিনিসগুলো করে দিলে তাদের সুবিধা হবে, সেটা আমি যেরকম মানছি তেমনি আবার আমার স্বামীও জানছেন যে এই সময়টা আমার স্ত্রী গান করতে যাবেন বা তাকে বেরোতে হবে, এই সময়টা আমার এই কাজ আছে। সিমিলারলি আমার শাশুড়ি ভাবছেন যে এই সময়টা আমার ছেলে থাকছে না, আমার স্ত্রী, আমার পুত্রবধূকে বেরোতে হচ্ছে, এই দায়িত্বগুলো আমার। এটা না একটা শেয়ারিং এর ব্যাপার, এটা কোনো সময় কিন্তু চাপিয়ে দেওয়া জিনিসটা নয় যদি আন্ডারস্ট্যান্ডিংটা পুরোপুরি থাকে। সেটা আমার তো অন্তত আমি বেশ কড়া বলবো না, মানে আমি বেশ সোজাসুজি কথা বলি আর কি। তো ক্ল্যাশ লাগবার অনেক কিন্তু সুযোগ হতে পারতো, কিন্তু হয়নি। এটা আমার কাছেও খুব আশ্চর্য, কেন আমার শ্বশুরবাড়ি কিন্তু সেই অর্থে খুব গোঁড়া হিন্দু পরিবার এবং আমি এক শান্তিনিকেতনের ব্রাহ্ম পরিবারের মেয়ে, বুঝতেই পারছেন। প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ, 26 বছর বিয়ের কমপ্লিট হয়ে গেছে, 27 বছর চলছে। তা এখন অবধি তো আমার সেই বাড়ির মানে ওই বাড়ি থেকে মানে আমাকে বিয়ের সময় সকলে বলেছিল তুমি হয়তো দুদিনই ওই বাড়ি থেকে থাকতেই পারবে না, তুমি টিকতেই পারবে না। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমার যখন বিয়ে হয়েছে তখন ওই বাড়িতে সবাই ঘোমটা দিত। আমি একদিন আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোমটাটা কেন, এটা তো আগে ছিল না হিন্দুদের মধ্যে, এটা তো মুসলমান প্রভাব, এবং তার কারণগুলোও দেখিয়েছিলাম, তাদের মুখগুলো দেখাবে না বলে। তো আমি বলছিলাম আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না যে এখানে আমার শ্রদ্ধেয় যারা আছেন তারা কেউ আমাকে ওই রকম চোখে তাকাবেন বলে আমার দিকে। এবং তারপর থেকে যে ঘোমটা উঠে গেছিল আর ঘোমটা আসেইনি বাড়িতে, তাতে আমার কোনো অসুবিধা মানে কারোরই কোনো অসুবিধা হয়নি। মানে মল্লিক বাড়িতে বিপ্লবটা আপনি এনেছিলেন? বিপ্লব কিনা জানি না, কিন্তু তবে এইটা ঠিক কথাই যে বিপ্লব এনেছি কিনা জানি না, হয়তো কিছু কিছু বদল আমি আনতে শুরু করেছিলাম, তবে সকলের কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছি, এটাও কিন্তু ঠিক কথা। কাজে আমারও যেরকম একটা প্রথম 21 বছরের মেয়ে গেছি ভীষণ একটা অ্যাপ্রিহেনশন নিয়ে। এই সাহসটা কি রবীন্দ্রনাথ আপনাকে জুগিয়েছিল? দেখুন তখন কিন্তু এইটা বোঝার ক্ষমতা আমার ছিল না রবীন্দ্রনাথ জুগিয়েছিলেন কিনা, তবে শান্তিনিকেতনের পরিমণ্ডল খানিকটাও জুগিয়েছিল। আমরা বরাবরই জানতাম মানে এই ভয় জিনিসটা বরাবরই খুব কম আমার মধ্যে।
আপনাকে যদি বলা হয় যে হোয়াট অ্যাট্রাক্টস ইউ টু রবীন্দ্রসঙ্গীত, মানে এটা খুব একটা অবভিয়াস প্রশ্ন, কিন্তু আমরা যদি এটা তাত্ত্বিক অর্থে দেখি, রবীন্দ্রনাথের গানের সুরমাধুর্য, কথা, নাকি তার পুরো জীবন দর্শন যেটা দর্শিত হচ্ছে এই এত 2000-2500 গানের মধ্যে, এই তিনটের মধ্যে যদি চয়েস দেওয়া হয় আপনি কোনটা বেছে নেবেন? আমি সুর আর কথার মিলনটা, বিশেষত আমার কাছে কথা, ভাব। সুচিত্রা মিত্র এক জায়গায় বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত গাই আমি কারণ ওতে আমার চিত্তশুদ্ধি ঘটে। আপনার কি চিত্তশুদ্ধি ঘটে রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, আমার ক্যাথারসিস ঘটে। আমার বিভিন্ন, আমি খুব স্ট্রং প্যাশনের লোক, মানে আমি খুব চট করে খুশি হয়ে যাই, ভীষণ চট করে রেগে যাই, এরকম আমার বলে চাই একটু নেচার। রেগে গেলে কি গান গান? না, রেগে গেলে গান, কোন গানটা আসে আপনার মনে? তখন আমার মানে এখনই মুন্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার মনে হয়। এখনই মুন্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার। তার তখন আমার স্বামী বলেন, হা হা ভায়া খাপ্পা বড়, এ কি ব্যাপার, আজ বুঝিবা বিশ্ব করবে নষ্ট এমনি যে আকার। যখন খুশি হন? খুশি হলে তো বিভিন্ন নানান ধরনের গান করি। যে অন্ধজনে দেহ আলো সব থেকে যথাযথ গান, এই যখন নানান ধরনের ফান্ডামেন্টাল শক্তিগুলোর প্রকাশের কথা খবরের কাগজে পড়ি, তখন খুব মনে হয়। একটু যদি শোনান। ছাড়াও বিভিন্ন কাজ করেছেন আপনি, শিক্ষকতা করেছেন দীর্ঘ 11 বছর ধরে। 11 বছর একটা জায়গায়, তার আগে অন্যান্য জায়গায়ও। এবং সেটা গান শেখানো নয়, সেটা আপনি একটা ইংরেজি বোধহয় পড়াতেন। হ্যাঁ, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি। তারপরে আপনি একটা স্কুল, এখন পারফর্মিং আর্টস স্কুল চালান, এবং আপনি প্রফেশনালি গান করেন। এই তিনটে কাজের মধ্যে কোন কাজটা আপনার সব থেকে প্রিয়? যে কোনো ধরনের শেখানোর কাজ সব থেকে প্রিয়। মানে you are first a teacher and then a performer. Yes. But you find greater solace in teaching. Yeah. আপনি কি শেখাতে চান এই নতুন প্রজন্ম যে সম্পূর্ণ ভুল ভ্রান্তিকর পরিস্থিতিতে আছে, তাদের কাছে কি দিয়ে যেতে চান আপনি শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে? To think positive. আমাদের উজ্জীবিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।